কানের কাছে অ্যালার্ম ক্লকটা তীব্র শব্দে বাজছে অনেকক্ষণ ধরেই। তবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য হলেও চোখ দুটো মেলে তাকাতে ইচ্ছে জাগছে না আমার। অন্যদিনের তুলনায় আজ ঘুমটা একটু বেশিই হয়ে গিয়েছে, সাথে রেশটাও বেড়েছে তীব্রতরভাবে। জানালা ভেদ করে সকালের মিষ্টি আভা এসে চোখে মুখে পড়ছে। অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে অনেকটা। এবার বিছানা ছেড়ে উঠা ফরজ হয়ে পড়েছে, তারপরও আমার অলস মন। শুই শুই কল্পনাতে বিছানা ছেড়ে উঠে পড়েছি, টাইপ কাঁচা স্বপ্নের জাল বুনতে ব্যস্ত। ঘুমের ঘোরেই টের পেলাম ঝিঝি পোকার ন্যায় বিরক্তিকর শব্দটা বাজছে না আর, থেমে গিয়েছে আচমকাই। কেউ কি ঘরে এলো তবে? সকাল হয়েছে বহুক্ষণ, তবু কটা বাজে এখন? আজকে যেন কয় তারিখ? ঘুমু ঘুমু মস্তিষ্কে জোর খাটিয়েই আজকের তারিখটা হিসেব মিলিয়ে জানবার চেষ্টা চালালাম। কাল শনিবার ছিল, অর্থাৎ 10 তারিখ, তাহলে আজ নিশ্চয়ই রবিবার। ইয়া আল্লাহ, 11 তারিখ। নিজের ক্ষুদ্র মস্তিষ্কে এটুকু আওড়াতেই এক লাফ মেরে উঠে বসলাম আমি। ঘুমে কাতর চোখ দুটো থেকে ঘুমের রেশটা যে কখন ছুটে পালালো টেরই পেলাম না। পিটপিট করে ঘরের প্রতিটি কোণায় চোখ বোলালাম। আলমারি থেকে বেশ কিছু কাপড় নামাতে দেখা গেল আম্মুকে। বিস্ময়টা পূর্বের তুলনায় অত্যধিক বেড়ে গিয়ে আকাশ ছুল। সর্বনাশ! সাদা বিলাইটার হোয়াইট শার্ট আর ব্ল্যাক কোটটা তো আলমারিতেই ফেলে রেখেছি আমি। আম্মুর নজরে পড়লে নির্ঘাত কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবেন তিনি। ভয় কাবু হয়ে চটজলদি বিছানা ছেড়ে নামলাম আমি। শুকনো গলায় বার কয়েক ঢোক গিলতে গিলতে হঠাৎই মা জননীর সামনে গিয়ে শটান হয়ে দাঁড়ালাম। আম্মু ভ্রু কুঁচকে বিরক্তির জানান দিলেন। গম্ভীর গলায় বললেন, বেলা করে ঘুম থেকে উঠলি, এদিকে 2টায় যে ট্রেন সেই খবর মাথায় আছে নাকি বালিশেই ফেলে রেখেছিস? চিন্তায় পড়ে ঘাম ছুটতে শুরু করলেও জোরপূর্বক দাঁত কেলালাম। আরও 2টো সেট ড্রেস বের করে আলমারি লাগিয়ে ব্যস্ত গলায় বললাম, অ্যালার্ম বন্ধ করে দিলে অথচ ডাকলে না কেন আম্মু? লম্বা সফরে যাচ্ছিস, ভাবলাম একটু বেশি করে ঘুমিয়ে নে। তোর তো আবার জার্নির পথে ঘুমোবার অভ্যেস নেই। দে কাপড়গুলো গুছিয়ে ব্যাগে রাখি। 3 দিনের ট্যুরে যাচ্ছিস অথচ কোনো গোছগাছ করিসনি, অদ্ভুত মেয়ে তুই। আবারও হেসে আম্মুর নাকটা টেনে দিলাম আমি। ঘুম জড়ানো গলায় আলগাভাবে জড়িয়ে ধরে বললাম, কারণ আমি তো জানি তার জন্য তুমি আছো। ঠিক সময় মতো সবটা রেডি করে দিবে। আম্মু ঠোঁট বাঁকিয়ে নিজের থাকে ছাড়িয়ে নিলেন আমায়। কাপড় ভাঁজ করতে করতে অভিমানী গলায় বললেন, তোকে দেখার জন্য সবসময় আমি থাকব না অনু। তোকে নিজে থেকেই সবটা সামলাতে হবে। নিজেকে আগলে রাখতে হবে, নিজেকেই লড়াই করতে হবে। শিখতে হবে সব কিছু। ঠোঁট উল্টে কিঞ্চিত বিরক্তির শীষ তুলে বললাম, আহ আম্মু, এসব কথা কেন বলো বলো তো? তুমি থাকবে না কেন? কোত্থাও যাবে না তুমি, বুঝলে? আর আমিও কোত্থাও যাব না। এই তোমার আঁচল ধরেই ঘুরঘুর করব সব সময়। আমার বোকা বোকা কথায় হেসে ফেললেন আম্মু। ব্যাগ গুছিয়ে পাশে রেখে বললেন, হয়েছে হয়েছে, কোথাও যেতে হবে না। আপাতত ফ্রেশ হয়ে নিচে আয়। ব্রেকফাস্ট সেরে বের হবি সবাই। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আম্মু আমার এলোমেলো চুলগুলোয় আলতোভাবে ছুঁয়ে দিয়ে উল্টো দিকে ফিরলেন। যেতে যেতে আবারও বললেন,
ফ্রেশ হওয়া হলে ব্রাশ পেস্ট ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে নিস কিন্তু। ডাইনিং টেবিলে চুপচাপ মুখ গোমরা করে খাবার গিলছে রুশো ভাইয়া। পাশেই মুখ ভার করে জুসের গ্লাস খালি করছি আমি। অগ্নি ভাইয়ার একের পর এক অ্যাডভাইস শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে যাবার উপক্রম দাঁড়িয়েছে আজ। তবে রুশো ভাইয়ার মুখ গোমরা হবার পেছনে দায়ী অন্য কোনো কারণ। মূলত পরিবারের সকলকে ছেড়ে আমার ট্যুরে যাওয়ার ব্যাপারটা একদমই ভালো লাগছে না তার। একদিন নয় দুদিন নয় টানা ৩-৩টে দিন শহর ছেড়ে অন্য কোনো গন্তব্যে তার ছুটকির বাস হবে তা ভাবতেই শিউরে উঠছে ভাইয়া। আমার ঘুমকাতুরে ভাইটাও আজ এত জলদি কি করে ঘুম থেকে উঠল এই ভেবে মাথা ঝিমঝিম করছে আমার। আজ কোনো ডাক ছাড়াই কি সুন্দর উঠে পড়েছে সে। রোজ দিন এভাবে চললেই তো মা জননীর আক্ষেপটা কমে। আমাদের আলাপ আলোচনার মাঝেই কাঁধে ট্রাভেলিং ব্যাগ ঝুলিয়ে দরজায় কড়া নাড়ল রাত্রি। আম্মু গিয়ে দরজা খুলে ভেতরে আসতে বলল তাকে। সান্নিধ্যে মাখা হাসিতে ঠোঁট রাঙাল সে। মূলত সেদিনকার বিশ্রী ইনসিডেন্টটার পর থেকেই ভীষণ লজ্জার সম্মুখীন হয়ে চলতে হচ্ছে তাকে। একে তো এমন উদ্ভট সেজে সকলের সামনে বের হওয়া, তার ওপর খালামুনির সামনেই তার ছেলের উত্তম মধ্যম সাধিত করতে চাওয়া, সবটা মিলেই রাত্রি চরমভাবে বিব্রত হয়ে পড়েছিল। রাত্রির আগমনে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলেও রুশো ভাইয়ার গোমরা মুখখানি আরও তীব্র আকারে গুমোট বাঁধতে শুরু করল। আজ তো খালামুনি বাসায় নেই, সেই সুযোগে যদি আবারও নাকটা টমেটো বানিয়ে ছাড়ে তখন? ভয়টা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠল ভাইয়ার। নিজেকে যথাসম্ভব আড়াল করতে সামনে থাকা প্লেট দিয়েই মুখ ঢাকবার প্রচেষ্টা চালাল সে। রাত্রি ধাপ ফেলে এগিয়ে এসে ব্যস্ত গলায় বলল, অনন্যা, রেডি হবি কখন? সময় তো যায় যায়। ধুর মিয়া, এখনো বহুত টাইম আছে। ডিরেক্ট স্টেশনে গেলেই তো হয়। ভার্সিটি যাইতে লাগতো না। চুপচাপ বসত। খেয়েছিস? রাত্রি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল। পাশ থেকে রুশো ভাইয়া প্লেট সরিয়ে মাথাটা হালকা উঁচু করে বলল, হ্যালো ময়দা সুন্দরী। ময়দা দিয়ে গরম গরম লুচি করেছে মনি, খাবে? রাত্রি ফোঁস করে উঠল মুহূর্তেই। মনে মনে হাজারটা গালিগালাজ ননস্টপ দিতে থাকল। শুধু মুখে বলা হয়ে উঠল না আম্মুর উপস্থিতিতে। আম্মু রুশো ভাইয়ার মাথায় আলতো করে চাটি বসিয়ে দিলেন। অভিযোগের সুরে বললেন, আহ রুশো, তুই কি জীবনের শোধরাবি না? চুপ কর তো। রাত্রি, মা, তোমায় খেতে দেই? রাত্রি স্মিথ হেসে বলল, না না আন্টি, মাত্র খেয়ে বেরিয়েছি। পেটে একদম জায়গা নেই। আম্মু আজ আর জোর করলেন না। ভরা পেটে জোরজুলুম করে খাওয়ানো মানেই পেটের ভারসাম্য বিনষ্ট হয়ে উল্টি প্রসেস অন হয়ে যাওয়া, যা জার্নি পথের জন্য মোটেই মঙ্গলকর নয়। খাওয়া শেষ করে ঘরে ফিরে চটজলদি তৈরি হয়ে নিলাম আমি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কার্ট, সাথে গায়ে জোড়ালাম অনেকগুলো কালারের কম্বিনেশনে তৈরি স্কার্ফ। চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ঠোঁটে হালকা করে লিপগ্লোস লাগিয়ে নিলাম। ফতাফত ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে পাম্পশো পড়তে পড়তে রাত্রির উদ্দেশ্যে বললাম, চল, আমি রেডি। রাত্রি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড চেয়ে রইল অপলক। বিস্মিত হয়ে বলল, ব্যাস এইটুকুই? এইটুকু মানে? আর কি করব? রাত্রি হতাশ চোখে তাকাল। নিজেকে আরেকবার আয়নায় দেখে নিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, কিছু না, তুই তো আর সাজগোজ বুঝিস না, বলেই বাকি লাভ।
তৎক্ষণাৎ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম আমি। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে বললাম, ওটাকে সাজগোজ বলে না রে পাগলি, ওটাকে বলে আ কিউট লেডি টার্নস ইন্টু ইনস্ট্যান্ট পেতনি। রাজশাহী রেলওয়ে স্টেশনে আজ ভিড় জমেছে প্রচুর। চারিদিকে হাজারো মানুষের আনাগোনা। এই ব্যস্ত স্টেশনে সামান্য পিঁপড়ে সমতুল্য আমি পিটপিট করে চোখ ঘুরিয়ে চলেছি এদিক থেকে ওদিক। অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া দুজনেই শক্ত করে দুহাত আঁকড়ে ধরেছে আমার। মাঝ থেকে রাত্রিটা বড্ড বার বেড়েছে, লাফিয়ে লাফিয়ে হেঁটে বেড়াতে চাইছে সে। ভার্সিটি থেকে সকলেই এতক্ষণে স্টেশনে পৌঁছেছে যতদূর সম্ভব। 1, 2, 3, 4, 5 পুরো 5টা প্ল্যাটফর্মের ঠিক 3 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কপোতাক্ষ এক্সপ্রেস। আমাদের স্টুডেন্টদের ফুল প্যাকেজ করে রাখায় বরাদ্দ তার 2টো বগি। বর্তমানে সেই পথেই এগোচ্ছি আমরা। চলার পথে হঠাৎই এক মহিলা চেঁচিয়ে উঠল তীব্র শব্দে। রাত্রি ছিটকে এসে ধাক্কা খেল রুশো ভাইয়ার গায়ে। ভদ্র মহিলা প্রকাণ্ড কম্পাঙ্কে চেঁচিয়ে বললেন, ওমারে পাউডা শেষ করি দিল রে। ওই মাইয়া চোখে দেখবার পারো না? আমার উপরে চড়তেছ কোনো আক্কেলে? যত সব বেয়াদব চেংড়ির ঘর। রাত্রি থতমত খেয়ে নিজেকে সামলাল। রুশো ভাইয়া ফিক করে হেসে ফেলে বলল, এক্সট্রিমলি সরি চাচিয়ামা, আসলে ও চোখে দেখতে পারে না, ওই অন্ধ, প্রতিবন্ধী বলে বুঝেন না। মহিলা কোমরে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালেন। কর্কশ গলায় ধাপ ফেলে যেতে যেতে বললেন, হইছে বাহে, কানা মাইয়াডারে দেইখা রাখবার পারো তো। এরপর থেইকা একলা একলা হাঁটবার বারণ করবা। রুশো ভাইয়া স্মিথ হেসে সম্মতি জানাল। মহিলা যেতেই পাশ থেকে তুমুল হারে পেটে গুঁতো পড়ল তার। এদিকে হেসে কুটিকুটি হলাম অগ্নি ভাইয়া আমি। এই আমি কানা? আমি চোখে দেখি না? থামুন, দেখাচ্ছি মজা। আজ যদি আপনার নাক পুরোপুরি ভর্তা না বানিয়েছি তাহলে আমার নামও। রুশো ভাইয়া তৎক্ষণাৎ নাক চেপে ধরল। মিনমিনে গলায় বলল, স্টপ স্টপ স্টপ, কিছু করার আগে ভেবে নিও ময়দা সুন্দরী, তোমাকে কানা উপাধি না দিলে স্টেশনে ফ্রি ফ্রি প্রেস্টিজের চাটনি বানাতে তুমি। রাত্রি কিছু বলতে চেয়েও বলল না। রাগে ফোঁসফাস করতে করতে এগোলো সাবধানে। খুব বেশি দূরে নয়, মাত্র 56 হাত দূরত্ব দেখা মিলল এক পরিচিত মুখের। গায়ে ব্ল্যাক হোয়াইট শার্ট, তার ওপর ব্ল্যাক শেইডের জ্যাকেট। ঝলমলে চুলগুলো চিকচিক করছে মানুষটার। বরাবরের মতো কপালে পড়ে আছে তাদের কেউ কেউ। চিপ বেয়ে দুফোঁটা ঘাম গড়িয়ে পড়ল পলকেই। ব্যস্ত ভঙ্গিমায় স্টুডেন্টদের ট্রেইনে উঠতে বলছেন তিনি। প্রফেসরেরা সকলের ব্যাগগুলো সযত্নে উঠিয়ে দিচ্ছেন। নিবিড় ভাইয়া দৃষ্টিসীমার মাঝে আবদ্ধ হতেই হাঁক ছাড়ল অগ্নি ভাই। তৎক্ষণাৎ কান খাড়া করে তাকালেন উনি। বাকিদের উঠিয়ে দিয়ে দুধাপ এগোলেন। ভাইয়ার মাথায় হালকা করে চাটি বসিয়ে বললেন, এত লেট করলি কেন শালা? ট্রেন ছেড়ে দিলে কি হতো? অগ্নি ভাইয়া ঠোঁট বাঁকিয়ে চাটিটা শোধ দিয়ে বলল, রাইট টাইম জানি না বোধ হয়। নিবিড় ভাইয়া হাসলেন। এক পলক আমার দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে বললেন, বোনকে বল ট্রেনে উঠতে, আর মাত্র 10 মিনিটের মাথায় ছাড়বে ট্রেন। বাইদা ওই মেডিসিন খাইয়ে এনেছিস তো? মেডিসিন? কিসের মেডিসিন?
নিবিড় ভাইয়ার জবাবের পূর্বেই আগ বাড়িয়ে রুশো ভাইয়া বলল, কি? আমার ছুটকি অসুস্থ নাকি? ও মাই গড! কি হয়েছে ওর? নিবিড় ভাই আবারও মুচকি হাসলেন। রুশো ভাইয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন, কিছু হয়নি, বাট হওয়ার চান্স আছে। বোঝো না তোমার ছুটকির আবার জার্নি পথে উদ্ভট সব ক্রাইসিস শুরু হয়। রুশো ভাইয়া মাথা চুলকালো। বিশেষ কোনো উত্তর খুঁজে না পেয়ে অগত্যাই ঠোঁট উল্টাতে হলো তাকে। খিটখিটে মেজাজ নিয়ে অবশেষে আমিই বলে বসলাম, ট্রেনে জার্নি করতে পারি আমি ভাইয়া, আপনি শার্ট খারাপ হবার ভয় থাকবেন না। মুহূর্তেই বিস্ময় গোলগাল চোখ করে তাকালো ভাইয়ারা। মাঝ থেকে ভয়ার্ত চোখে তাকালো রাত্রি। এতক্ষণ সেদিনকার চাউমিন অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ায় লজ্জায় চুপসে ছিল সে। তবে এবার রিয়াকশন দেখানো বোধহয় বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো তার। কি বলছিস বলতো তোরা? জার্নি ক্রাইসিস আবার শার্ট খারাপ, এসবের মানে কি? নিবিড় ভাইয়া ভরকে গেলেন সামান্য। চোখ গরম করে পলক ফেলে চেয়ে আবারও স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ও কিছু না, ছাড় ও সব। দেরি হয়ে যাচ্ছে। রাত্রি, তোমরা উঠে পড়ো যাও। টিকিট মিলিয়ে বসতে হবে না, যেখানে ফাঁকা সিট পাবে উঠে বসো। রাত্রি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আমার হাত ধরে টেনে চোখের ইশারায় বলল, অনন্যা, চল। রাত্রির হাতের বাঁধন ছাড়িয়ে ভাইদের দিকে মুখ করে তাকালাম আমি। রুশো ভাইয়ার চোখে গভীর মায় মুখরিত স্বচ্ছ প্রতিবিম্ব। তাতে অনেকাংশে দেখা মিলছে নিজের। সেই মায়ার বাঁধনে বন্দী হয়ে ভাইয়াকে আঁকড়ে ধরে বিদায় জানালাম আমি। পাশ থেকে অগ্নি ভাইয়া চোখের পলক ফেলে বলল, সাবধানে যাস শাকচুন্নি। ঠোঁট বাঁকিয়ে পলক ঝাপটে মাথা নোয়ালাম। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার দুহাত আঁকড়ে ধরে ধরা গলায় বলল, এই দুই ভাইয়ের কলিজাটাকে তোর ছায়ায় রেখে দিলাম। বোনটাকে একটু দেখে রাখিস, সামলে রাখিস রে ব্যাটা। নিবিড় ভাইয়া হেসে জড়িয়ে ধরলেন ভাইয়াকে। উষ্ণ আলিঙ্গনে শুদ্ধ বন্ধুত্বের জানান দিলেন তাতে। মৃদু গলায় বললেন, আচ্ছা, রাখব। ট্রেনে উঠে মেজাজটাই বিগড়ে গেল আমার। জানালার ধারের একটা সিটও খালি নেই। সবকটা বিচ্ছুগুলোর দখলে বর্তমান। হায় হায়, কি হবে এবার আমার? খুব তো বড় গলায় বলে ফেললাম উল্টাউল্টি হবে না, এখন তো নিজেরই সন্দেহ হতে শুরু করেছে। আদৌ 6 ঘন্টার পথে পেটটা ঠিক থাকবে তো আমার? ভাবনার মাঝেই ধাক্কা মেরে ভ্রম কাটাল রাত্রি। জিজ্ঞাসুক গলায় বলল, কিরে, বসবি না? বসবোটা কোথায় বলতে পারিস? একটা উইন্ডো সিটও তো খালি নাই, ট্রেনের ছাদে উঠব নাকি? রাত্রি পড়ল মহাচিন্তায়। লেফট সাইডের সারিতে শুধুমাত্র 2টো সিট খালি, তাও আবার জানালার ধারে নয়। জানার ধারের সিটটায় শর্টস পরে বসে আছে একটি মেয়ে। চেহারাতেই কেমন যেন ডাকিনী ডাকিনী ভাব। রিকোয়েস্ট করলে সিট ছেড়ে দেবে বলে তো মনে হয় না। তবু অনিশ্চিত আশা নিয়ে মেয়েটিকে রিকোয়েস্ট করল রাত্রি। অথচ পেল এক কর্কশ মার্কা ভেঙচি। মেয়েটা সাফ সাফ বলে দিল, এই সিট তার বাপের না হলেও সে সেখান থেকে এক চুল পরিমাণও নড়বে না। রাত্রি মুখ কালো করে এদিক ওদিক তাকাল। মনে মনে মেয়েটাকে ঝাঝালো গলায় বললাম, নড়িস না পেতনি, নড়িস না। প্রাকৃতিক চাপ আসলে বাথরুম যাস কেমনে আমিও দেখব হুহু।
মনে মনে হাজারো ক্ষোভ ঝাড়লেও এই মুহূর্তে হাত পা ছাড়িয়ে কান্না করতে ইচ্ছে জাগছে আমার। যাব না আমি সুন্দরবন, ট্রেনেই ডেডবডি হওয়ার থেকে বাসায় বসে আঙুল কামড়ানো অনেক গুণ ভালো। এখনো হাতে সময় আছে, ট্রেন ছেড়ে দেবার পূর্বেই নেমে যেতে হবে আমায়। বইন তুই যা, আমি বাসায় যাব। হোয়াট? পাগল হয়ে গেছিস তুই? বাসায় যাবি মানে কি? দেখ, আমার সোজাসাপটা আলাপ, উইন্ডো সাইড সিট না পেলে আমি যাচ্ছি না। সুমন স্যারকে বল আমি নামব। রাত্রি চরম বিপাকে পড়ে কপাল চাপড়াতে লাগল। আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ আশাভরা গলায় বলল, দোস্ত, পেয়ে গেছি। মানে? কি পেয়ে গেছিস? আরে ওই দেখ নিবিড় ভাইয়ার পাশের সিট খালি, চলো না ভাইয়াকে একটু বলি যাতে উইন্ডো সিটটা ছেড়ে তোকে বসতে দেয়। রাত্রির কথায় চরম অবাক হলাম আমি। ঝাঝালো গলায় বললাম, রাত্রি, তুই গাঁজা খাইছস? ওই বিলাইটার পাশে বসবো আমি? ইম্পসিবল। রাত্রি আমার পুরো কথাটা শোনার পূর্বেই ছুট লাগাল। নিবিড় ভাইয়ার নিকটে পৌঁছে অসহায় গলায় বলল, ভাইয়া, একটু শুনবেন? নিবিড় ভাইয়া ভীষণ মনোযোগ দিয়ে সামনের ছেলেটাকে কিছু একটা বুঝিয়ে বলছিলেন। রাত্রির ডাকে কপাল কুঁচকে বললেন, হুম বলো। কি হয়েছে? ভাইয়া আপনি কি একাই দুটো সিট নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কেন? সিট কি শর্ট পড়েছে তোমার? হিসেবে তো আরও এক্সট্রা পাবার কথা। রাত্রি খানিক দোনামোনা ভাব নিয়ে বলল, আসলে ভাইয়া, অনন্যা জানালার পাশে সিট ছাড়া বসতে পারে না। জানেনই তো ওর আবার জার্নিতে ভীষণ প্রবলেম হয়, আবার যদি বমি টমি করে ফেলে তখন। নিবিড় ভাই কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি ততক্ষণে রাত্রি কাছে পৌঁছে চিমটি বসিয়ে দিয়েছি গায়ে। দাঁত দাঁত চেপে ক্রমান্বয়ে বলে চলেছি, বলদির বাচ্চা, তোকে বলেছি উনাকে এই বিষয়ে কিছু বলতে। আমি যাব না মানে যাব না। এখনো 2 মিনিট বাকি আছে। আমি নামব, ব্যাস। নিবিড় ভাইয়া হঠাৎ করেই শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন। পেছনের খালি সিটটায় একটি মেয়ে বসা দেখে নিয়ে আরও খানিকটা বিরক্ত চোখে তাকালেন। সকলের অবাক দৃষ্টি আমাদের ওপর আবদ্ধ হতেই গম্ভীর গলায় বললেন, ট্রেন ছেড়ে দিবে। ঝামেলা না বাড়িয়ে চুপচাপ বসতে বলো তোমার বান্ধবীকে। রাত্রি এক প্রকার লাফিয়েই ধাক্কা মেরে সিটে বসিয়ে দিল আমায়। নিবিড় ভাইয়া যে তাকেও বসতে দিয়ে পেছনের মেয়েটার পাশে কখনোই বসতে যাবেন না তা জানা কথা, যার ফলশ্রুতিতে আমায় একলা বসিয়ে দিয়েই আমোদিত গলায় রাত্রি বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। উফফ বাঁচালেন আমায়। বাই দ্য ওয়ে, আমাদের তো বাসে করে যাওয়ার কথা ছিল। হঠাৎ সিদ্ধান্ত বদলে ট্রেনে যাচ্ছি কেন আমরা? নিবিড় ভাইয়া নিজের সিল্কি চুলগুলোর মাঝে হাত চালিয়ে এক পলক আমার দিকে তাকালেন। দৃষ্টি সরিয়ে গম্ভীর গলায় বললেন, যাতে তোমার বেস্ট ফ্রেন্ডের মতো আরও কিছু স্টুপিডের জন্য কারো ড্রেস খারাপ না হয়। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার। অগ্নির গানের মাঝেই ঠোঁট উল্টে কিছু একটা ভাবল রুশো। ভাইয়ের সাথে সমান তালে হাঁটতে হাঁটতে বলল, ব্রো, তোমার কি মনে হয় তুমি ঠিকঠাক লিরিক্স গাইছ? অগ্নি সুর ছেড়ে ভ্রু কুঁচকে তাকাল।
জবাবস্বরূপ পাল্টা প্রশ্ন ছুড়ল। ভুলভাল লিরিক্স গাইতে যাব কেন? বাট ব্রো, মানুষ তো তালা ভেঙে ঘরে ঢোকে অথচ তুমি বলছো চাবি। তবে কি চাবি দিয়ে ঘর আটকানো ছিল? স্ট্রেইয়ঞ্জ। পদধ্বনিতে আলোড়িত সড়কের ফুটপাত ধরে হাঁটার পথে অগ্নির কপালেও ভাঁজ পড়ল কিঞ্চিত। আসলেই তো, রুশোর কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। মানুষ তালা ভেঙে, চুরি হোক ডাকাতি হোক কিংবা হোক কিডন্যাপিং, চাবি ভেঙে তো আর করে না। হয় চাবি দিয়ে তালা খোলে নয়তো ইটপাটকেল মেরে তালাটাই ভেঙে ফেলে। অথচ গানে বলা আছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। অদ্ভুত। অগ্নির ভাবনার মাঝেই হঠাৎ তুড়ি বাজিয়ে বসল রুশো। উচ্ছ্বসিত কণ্ঠে লাফিয়ে উঠে বলল, হেই ব্রো, আমি ঠিকঠাক লিরিক্স বানিয়ে ফেলেছি। অগ্নি জিজ্ঞাসুক চোখে তাকাল। রুশো সুর তুলে গাইল, ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কে রে শালা, ও শত্রু আমার। অগ্নি হঠাৎ করেই হতভম্ব হয়ে হাঁটা থামিয়ে দিল। ভাইকে দাঁড়াতে দেখে থমকাল রুশো। মাথা চুলকতে চুলকতে বলল, এর থেকে বেটার কিছু পাচ্ছিলাম না ব্রো। এন শালা বললে কি আর বন্ধু বলা চলে? কেমন যেন গানের মধ্যে গুরুচণ্ডালি টাইপ ভাব চলে আসে না? তাই আর কি বন্ধুর বদলে শত্রু বসিয়ে দিলাম। কি হলো তো এবার ঠিকঠাক মিনিংফুল লিরিক্স? অগ্নি বিনিময়ে কোনো বাক্য আওড়াবার মতো পরিস্থিতিতে রইল না। ফুটপাতের সাথে লাগানো দেয়ালে পিঠ ঠেকিয়ে হু হা করে হাসতে শুরু করল সে। রুশো ভাইকে এভাবে লাগামহীন হাসতে দেখে ঠোঁট উল্টাল। মিনমিনে গলায় বলল, হেই ব্রো, হাসছ কেন? ভুল কিছু বললাম নাকি? অগ্নি আরও কিছুক্ষণ একইভাবে হাসতে থাকল। এক পর্যায়ে পেট ধরে হাঁপাতে হাঁপাতে বলল, না না, ভুল কিছু বলিস না, শুধু হাতুড়ি ছাড়াই গানটার হাত পা ভেঙে ফেলেছি সেই। রুশো ঠোঁট বাঁকিয়ে শার্টের কলার উঁচু করল। ভাবখানা এমন ধরল যেন কত বড় বীরের মতো কাজ করেছে সে। অগ্নি আরেক দফা হেসে দাঁড়াল। আবারও ধাপ ফেলে এগোতে এগোতে বলল, রুশো, জানিস অনু এখন মনে মনে কাউকে না কাউকে ইচ্ছেমতো হাজারটা গালিগালাজ করছে। রুশো দাঁড়িয়ে ছিল এতক্ষণ। ভাইকে কিছুদূর এগিয়ে যেতে থেকে এক ছুটে এসে পাশাপাশি অবস্থান নিয়ে বলল, কিভাবে বুঝলে? সিম্পল ব্যাপার, মেয়েটা এত মানুষের ভিড় সহ্য করতে পারে না। কি জানি উইন্ডো সিট পেল কি না, না পেলে সর্বনাশ। রুশো তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করল। অনন্যার পুরো নম্বর ডায়াল করবার পূর্বেই ফোনটা আচমকাই কেড়ে নিল অগ্নি, ব্যস্ত গলায় বলল, আহা, এখন কল করিস না, মাত্র ট্রেন ছাড়লো, নয়েজ ক্রিয়েট হচ্ছে মেবি ভীষণ। পরের স্টেশনে পৌঁছলে কল দিস। রুশো চিন্তিত চিত্তে ভাবল বিষয়টা। বিচক্ষণ ভঙ্গিমায় মুখভঙ্গি পরিবর্তন করে বলল, ইউ আর রাইট ব্রো। দুভাই মিলে খোশগল্পে মগ্ন হয়ে আরও কিছুদূর হেঁটেই পার করল। কেন যেন গাড়ি করে আর বাড়ি ফিরতে ইচ্ছে হয়নি তাদের। ড্রাইভারকে কল করে গাড়ি নিয়ে বাবার অফিসে যেতে বলেছিল অগ্নি। সেই থেকে দুজনে স্টেশন ছেড়ে রওনা হয়েছে। পেয়ে হেঁটেই শহরটার কিছু অংশ ঘুরবার উদ্দেশ্য ছিল তাদের। চলার পথেই হঠাৎ থমকে দাঁড়াল রুশো। দূরে কোথাও কোনো এক প্রেক্ষাপটে দৃষ্টি আবদ্ধ হল তার। অগ্নি পাশ ফিরে ফুটপাতে বাদাম বেচতে থাকা ছেলেটার কাছ থেকে 10 টাকার বাদাম কিনল।
তার মাথায় হাত বুলিয়ে সোজা হয়ে দাঁড়াতেই রুশোকে বোকার মতো একদৃষ্টিতে চেয়ে থাকতে আবিষ্কার করল কোনো এক পানে। রুশো সেদিকে দৃষ্টি রেখেই অস্ফুটস্বরে বলল, ব্রো লুক। অগ্নি তাকাল রুশোর উল্লেখিত স্পট বরাবর। মাস্ক পরিহিত একটি মেয়ে দূর থেকে ছুটে আসছে এদিকেই। এক হাত প্রসারিত করে হাত ছাড়ছে একনাগাড়ে। তার থেকে বেশ কিছু হাত দূরত্ব রেখেই একটি বখাটে ছেলের মতো কেউ দৌড়ে চলেছে। যতদূর সম্ভব মেয়েটির বিশেষ কিছু চুরি করে পালাচ্ছে ছেলেটি। মেয়েটি ধাওয়া করছে তার পেছনে পেছনে। অগ্নির ব্যাপারটা মাথায় অর্থসহ ঢোকার মুহূর্তেই তাদের পাশ কাটিয়ে গেল ছেলেটি। পেছনে থেকে ভেসে এলো সেই তীব্র চিৎকার, চোর, চোর! ও শিট! রুশো রান! এ কথা বলার প্রায় সাথে সাথেই চোরটার পেছনে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ছুট লাগালো অগ্নি। রুশো কিছুক্ষণ অবুঝ বালকের মতো বোকাসোকা চোখে চেয়ে রইল। ব্যাপারটা আন্দাজে আসতেই দৌড় লাগিয়ে বলল, ব্রো আম কামিং। খুব বেশি দৌড়তে হল না অগ্নিকে, তার পূর্বেই রাস্তায় পা বেজে মুখ থুবড়ে পড়ল চোরটি। অগ্নি কলার ধরে টেনে তুলল তাকে। হাতে থাকা লকেটটা টান মেরে কেড়ে নিয়ে বলল, কি দিনকাল আসলো, চোর দেখি দিনের বেলা এত মানুষের সামনেও আজকাল চুরি করে। ভাভা ভাই আমারে ছাইরা দেন, আর কখনো চুরি করুম না ভাই, ছাউরা দেন দয়া কইরা। ছেলেটার হাত জোর করে করা অনুরোধের মাঝেই দৌড়ে ব্রেক মেরে দাঁড়াল রুশো। উদ্গ্রীব হয়ে বলল, ওয়াও ব্রো, ইউ কট দ্য থিফ ফাইনালি। অগ্নি লকেটটা রুশোকে দিকে ছুঁড়ে মেরে বলল, রুশো, ক্যাচ! চোখের পলকেই লকেটটা ক্যাচ ধরে আগ্রহী চোখে তাকাল রুশো। ততক্ষণে লোকজন একত্র হতে শুরু করেছে তাদের ঘিরে। মেয়েটিও হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে পেছনে। চোরটা এবার ছাড়া পেতে অগ্নির দুপা চেপে ধরল। ক্রন্দন মিশ্রিত কণ্ঠে বলল, ভাই, ভাই আমারে মাফ কইরা দেন ভাই, আসলে আমি চুরি করতে চাই নাই ভাই। আমার গার্লফ্রেন্ডরে গিফট দিবার চাইছিলাম অনেকদিন ধরে, মাইয়াডা অনেক অভিমান করে আছিল আমার ওপর ভাই। কিছু গিফট না করলে আর কথা কইতো না। এদিকে আমার পকেটে টাকা নাই, বাধ্য হয়েই চুরিটা করছি ভাই। আর কখনো এমন করব না কছম। এবারের মতো মাফ কইরা দেন ভাই। আরে কিসের মাফ, এই সবাই ধরো তো ব্যাটাকে, দিনে দুপুরে চুরি করা তাই না? গণপিটুনি না খেলে এরা শোধরাবে না। পাশ থেকে বেশ মোটাতাজা লোকটার কথায় চোরটাকে মারতে এগিয়ে এলো ৫৬ জন। অগ্নি অবাকের চরম সীমায় পৌঁছালো ঠিকই, তবু হঠাৎ করেই তার মনে হল ছেলেটাকে মারা উচিত হবে না। বয়স আর কতই হবে তার? এই সবে ১৮১৯ বছর বয়সে পা দিয়েছে হয়তো। ভুল করে ভুল পথে এসেছে হয়তো, তবু ক্ষমা তো চাইছে। অগ্নির ভাবনার মাঝেই একজন কলার ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল চোরটার। দ্বিতীয়বারের মতো গায়ে হাত তুলবার পূর্ব মুহূর্তেই পেছনে থেকে চিৎকার করে উঠল মাস্ক পরিহিত মেয়েটি, প্লিজ থামুন সবাই, ছেলেটাকে মারবেন না। ও তো নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে। প্রথমবারের মতো না হয় মাফ করে দেই আমরা। ছেলেটা ছোট, হয়তো বুঝতে না পেরে এমন একটা কাজ করে ফেলেছে। তাই বলে আপনারা যদি সকলে মিলে ওকে মারধর করেন, মরে যাবে তো ছেলেটা। মেয়েটির কথায় নিজেদের মধ্যে গভীর আলোচনায় মত্ত হলেন মুরব্বীরা। অগ্নিরুশো অবুঝ ভঙ্গিতে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ। চোরটা মেয়েটির পায়ের কাছে গিয়ে বসে পড়ে কাকুতি মিনতি জুড়ে দিল।
হাত জোর করে বলল, আপামনি, আপনি আমারে বাঁচাইলেন। বিশ্বাস করেন আমি ইচ্ছা করে চুরি করিনি। কামকাজ পারি না তো, বাপ মাও নাই। আমি একলা একটা ছেলে বহু কষ্টে অ্যাডা মাইয়ারে পটাইছি। যাতে ব্রেকআপ না হয় তাই চুরিটা করছি আপা। মেয়েটি অবাক চোখে তাকালো। কি জামানা এলো! ছেলে কিনা গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য সবশেষে চুরির পথ বেছে নিল। ওহ মাই আল্লাহ! হতভম্ব হয়ে মুহূর্তেই দুধাপ পেছালো মেয়েটি। ঠিক আছে ঠিক আছে, পায়ে পড়তে হবে না। ইয়াং একটা ছেলে তুমি, টাকা নেই তো কি হয়েছে, উপার্জন করবে। ছেলেটি উঠে দাঁড়াল। কাদো কাদো মুখ করে চেয়ে বলল, যে আপা, আমি এখন থেইকা পয়সা কামাবার চেষ্টা করমু। আপনারে লাখ লাখা শুক্রিয়া আপা। এ কথা বলেই ফাঁক পেয়ে আবারও ছুট লাগালো ছেলেটি। সে যার থেকে চুরি করেছে সে ক্ষমা করলেও জনগণের গণপিটুনির হাত থেকে বাঁচতে অবশেষে পালাতে হলই তাকে। মেয়ে তুমি চোরটাকে এমনি এমনি ছেড়ে দিয়ে ভুল করলে। মেয়েটি হাসল। বিনিময়ে বলল, ভুল থেকেই যদি ছেলেটা সঠিক পথে যেতে পারে তবে ভুলই ভালো। আপনারা চিন্তা করবেন না আঙ্কেল। লোকজন আর বিশেষ কথা বাড়াল না। চলুন ভাইয়েরা, এখানে থেকে আর কাজ নেই। বলেই একে একে পাশ কাটিয়ে নিজেদের দৈনন্দিন কর্মে মত্ত হল সকলে। তবে নিজেদের অবস্থান পরিবর্তন করল না শুধু অগ্নিরুষো। অগ্নির চোখে মুখে অবাক খুশি ভাব। তাতে অনেকাংশে দেখা মিলছে মুগ্ধতার। অগ্নিরুষোর এই অবাক দৃষ্টিকে সাক্ষী রেখেই হেসে দুধাপ এগোল মেয়েটি। রুষো আনমনেই লকেটটা হাতে তুলে দিল তার। মাস্ক খুলে মিষ্টি হেসে বলল, মেয়েটি বলল, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবারও এভাবে দেখা হবে ভাবিনি। মুহূর্তেই চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করল অগ্নিরুষোর। একে অপরের দিকে একবার, পর মুহূর্তে আবারও মেয়েটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিস্মিত কণ্ঠে দুজনেই একসাথে বলে বসল, আপনি। কপোতাক্ষ এক্সপ্রেস নিজের বিশাল শরীর হেলে দুলে একঝাঁক মানবকুলকে নিঃসংকোচে এগিয়ে নিয়ে চলেছে খুলনার উদ্দেশ্যে। রাজশাহী স্টেশন ছেড়ে আব্দুলপুর ছুঁই ছুঁই অবস্থান। একের পর এক গাছগাছালি বোধহয় শা শা করে ছুটে চলছে পেছনের দিকে। ট্রেন থেকে নিজেদের স্থির বলে মনে হচ্ছে আমার। অথচ প্রকৃতিকে দেখো, কি সুন্দর পায়ে চপল ছাড়াই ধেয়ে চলেছে। সেই সাথে আমার দমকা হাওয়ায় বাঁধা চুলগুলোও ডানা মেলে উড়ছে। এমনি সময় ট্রেন জার্নিকে উপভোগ করে হাওয়ায় গা ভাসানো আমি আজ ধরেছি ভিন্ন রূপ। বুক ভরে শ্বাস নেবার বদলে উথাল পাতাল ঢেউ বইছে হৃদয়ে। পাশে বসে থাকা ব্যক্তিটাই মূলত সকল অস্থিরতাকে ঘিরে ধরেছে আজ। রাত্রির কুবুদ্ধির বেড়াজালে আজ এতটাই বিব্রতকর পরিস্থিতির সামিল হয়েছি যে, না পারছে উঠতে না পারছি কিভাবে বসে থাকতে। বর্তমানে এই রাত্রি পেতনিটার মাথাটাকেই মশলা ছাড়া কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কিভাবে বাইরে তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে টান পড়েছে বিশ্রীভাবে। এই মুহূর্তে পাশ ফিরে তাকানোটা অবধারিত। কিন্তু যদি বিলাইটার মুখ আবারও নজরে পড়ায় মেজাজটা বিগড়ে যায়, কিংবা আবারও বজ্জাতটা যদি গরম চোখে তাকায় তখন? ধুর, যা হবে হবে। ব্যাটার জন্য নিজের ঘাড় ব্যাকা করে প্রতিবন্ধী সেজে থাকব নাকি? মোটেই নয়। ভেবেই লম্বা শ্বাস টেনে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমি। নিবিড় ভাইয়া কানে হেডফোন গুজে চোখ দুটো বুজে রয়েছেন ঠিক সেই ফ্লাইটের দিনের মতো করেই।
সিল্কি চুলগুলো হাওয়ায় খেলে বেড়াচ্ছে উনার কপাল থেকে চোখ জুড়ে। ডার্ক রেড ঠোঁটের বা কোনটা কিঞ্চিত বেঁকে আছে। শ্বাসপ্রশ্বাসের আনাগোনায় থেকেই উঠানামা করছে বুক। আমার হঠাৎ করেই কি যেন হল, চোখ দুটো অজান্তেই স্থির হয়ে রইল উনাতে। দৃষ্টি গাঢ় থেকে হল গাঢ়তর। সূক্ষ্ম চোখের তীক্ষ্ণতা ঘুরে ফিরে চলল উনার মুখেই। তার বিচক্ষণতাতেই আবিষ্কার করে ফেললাম ভয়ঙ্কর সুন্দর এক চিহ্ন। মানুষটার বা ভ্রুর পাশে রয়েছে ছোট্ট একটা বাদামি তিল, যা হয়তো আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে উনার সৌন্দর্য। চোখ দুটো ক্ষণিকের জন্য তাতেই আবদ্ধ হল আমার। শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে রগের টান কাটানোর কথা মাথা থেকেই বেরিয়ে গেল। আমার অপলক চাহনির মাঝেই দুই ভ্রুর মাঝে কিঞ্চিত ভাঁজ ফুটে উঠল উনার। ব্রোম কেটে আচমকাই হকচকিয়ে দৃষ্টি সরিয়ে ফেললাম আমি। অস্বস্তির চরম সীমায় পৌঁছে ঘন ঘন শ্বাস ফেলে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। পাশ থেকে নিবিড় ভাইয়ার ঘুম জড়ানো কণ্ঠে ভেসে এলো, হ্যাভ সাম ওয়াটার। আমি তটস্থ ভঙ্গিতে আর চোখে তাকালাম। হাতে থাকা মিনারেল ওয়াটারের বোতলটা আমার দিকেই এগিয়ে দিয়েছেন উনি। ইশারায় বলছেন শুকনো গলাটা ভিজিয়ে নিতে। হায় আল্লাহ, তবে কি আমায় নিজের দিকে হ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে ফেললেন উনি? নাকি না বুঝেই শুধুমাত্র অস্থিরতা রাজ করতে পেরে পানি পান করতে বলছেন? সঠিক উত্তরের জানান মিলল না আমার। কাপা কাপা গলাতেই কোনোরকমে বললাম, আবনো নিড ভাইয়া, ঠিক আছি আমি। নিবিড় ভাইয়া কিছু না বলেই বোতলটা আগের জায়গায় রাখলেন। ফোনে দৃষ্টি ফেলে স্ক্রোল করতে ধরতেই হঠাৎ বেজে উঠল কল। না, ভয়েস কল নয়, হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল এসেছে উনার ফোনে। আর চোখে যতটুকু নজরে পড়ল তাতে গোটা গোটা অক্ষরে যারা নামটার দেখা মিলল স্পষ্ট রূপেই। মুহূর্তেই মেজাজটা চটে গেল আমার। রাক্ষসীটা দেখি ভিডিও কলও দেয়। হা দে কডু বা ভিডিও কল, তাতে আমার কি? যার মাথাটা খাচ্ছে তারই তো কোনো হুঁশ নেই। দেখে শুনে কেউ এমন একটা বেপরোয়া মেয়েকে বিয়ে করতে কিভাবে চায় তা আজও মাথায় খেলে না আমার। বাহিরের চাকচিক্যই কি তবে সব? ভেতরের শুদ্ধতার কোনো মূল্য নেই? বিন্দুমাত্রও না। নিবিড় ভাইয়া খানিক দমনা ভাব নিয়ে কলটা রিসিভ করবেন কিনা এই ভেবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। উনার অস্বস্তিটা বুঝতে পেরে জানালার একদম পাশে মাথাটা সরিয়ে আনলাম আমি। অবশেষে বেশি কিছু না ভেবেই কল রিসিভ করলেন উনি। এক হাত দূরত্বে মুখোমুখি ফোনটা ধরে রাখলেন। হ্যালো বেবি। নিবিড় ভাইয়া মৃদু হেসে হাই বললেন। প্রায় সাথে সাথেই কিছু একটা নজরে পড়ায় উল্টে দিলেন ফোন। হেডফোনের স্কিপারে মুখের কাছে ধরে চাপা গলায় বললেন, হোয়াট ইজ দিস যারা? নাইট ড্রেস পরে ভিডিও কল দেওয়ার মানে কি? নিবিড় ভাইয়া হয়তো ভেবেছিলেন আমি কিছু শুনতে পারব না, অথচ এইদিকে এন্টেনার মতো কান দুটো যে খাড়া করে রেখেছি সেদিকে বিন্দুমাত্র ভাবাবেগ নেই উনার। ছি ছি ছি, লজ্জায় নিজেকেই কচু গাছের সাথে ফাঁসি দিতে করছে। ছি, পুরাই নাউজুবিল্লাহ মার্কা মেয়ে। নাইটি পরে কেউ কোনো ছেলেকে ভিডিও কল দেয় নাকি? হাজবেন্ড তো হয়নি এখনো, এটুকু কমন সেন্স কি নেই মেয়েটার? চেঞ্জ করে কল করো, এমনিতেই ট্রেনে আছি। নেটওয়ার্ক প্রবলেম করছে। ওপাশ থেকে প্রত্যুত্তরে ঠিক কি জবাব এলো তা শ্রবণগোচর হল না আমার। 2 মিনিটের মতো নীরবতা চলল। পুনরায় ফোনে কল এলে রিসিভ করলেন নিবিড় ভাইয়া। বলো,
কি বলবে? ব্রেকফাস্ট করেছো নাকি এখনো শুয়ে আছো? আচ্ছা যারা আমি তোমায় পরে কল করি। হেডফোনটা প্রবলেম করছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। দ্যাটস নট পসিবল যারা, বোঝো একটু। জুনিয়রদের সাথে ট্যুরে যাচ্ছি। ওদের সামনে এভাবে লাউডে ভিডিও কলে কথা বলাটা খারাপ দেখায়। ওহ গড। ওকে ওকে। হেডফোন খুলছি নাও। এ কথা বলে নিয়েই বিরক্তিতে পিষ্ট নিবিড় ভাইয়া হেডফোন খুলে মোবাইলটা আবারও সামনে ধরলেন। আর চোখে যতটা দেখা গেল তাতে জরিনা খালা ঠোঁটে মোটা করে লিপস্টিক লাগিয়ে ড্যাবড্যাব করে চেয়ে আছে। যা শালা। আমি তো ভেবেছিলাম নাইট ড্রেস পরা অবস্থায় বেচারি ঘুম থেকে উঠেই কল করেছে। তাহলে ঠোঁটে এত গাঢ় রং কেন? ঘুমের সময় পেতনি সেজে ঘুমোয় নাকি? ভেবেই ফিক করে হেসে ফেললাম আমি। নিবিড় ভাইয়া কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকালেন। ওপাশ থেকে জরিনা খালা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? তুমি ওদিকে তাকালে কেন? কে আছে তোমার পাশে? নিবিড় ভাইয়া আচমকাই ভরকে গেলেন। আমতা আমতা করে বললেন, আরে তেমন কেউ না, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। জরিনা খালার ব্যাপারটা হজম করতে কষ্ট হলো হয়তো। জটিল সমীকরণটাকে সরলে রূপান্তর করতে কুবুদ্ধি এলো আমার মাথায়। চট করে সরে এসে নিবিড় ভাইয়ার ফোনের স্ক্রিনে তাকালাম আমি। লম্বা করে দাঁত কেলিয়ে বললাম, হ্যালো জরিনা খালা থুককু যারা ফারা। আজ জামাকাপড় ঠিকঠাক আছে তো? মুহূর্তেই রাগে কটমট করে উঠল যারা। দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল নিবিড়? তুমি এই মেয়েটার পাশে কেন বসেছ? হোয়াই? যারা তুমি যেমনটা ভাবছ তেমন কিছু নয়, ও অ্যাকচুয়ালি উইন্ডো সিট পাচ্ছিল না তাই। নিবিড় ভাইয়ার এটুকু বলে নিতেই ওপাশ থেকে চিৎকার ভেসে এলো আবারও। তাই মানে কি? উইন্ডো সিট না পেলে তুমি ওকে পাশে বসিয়ে নেবে? এখন পাশে বসেছে কয়েকদিন পর কোলে বসতে চাইবে। এইসব মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি নিবিড়। উই জাস্ট স্টে ওয়ে ফ্রম হার। যত সব গায়ে পড়া মেয়ে, লাইক বাস্টার্ড। হাতের মুঠো হঠাৎ করেই শক্ত করে চেপে ধরলেন নিবিড় ভাইয়া। এদিকে আমার ভেতরে আকাশ সমান রাগচণ্ডী ভর করলেও মুখে প্রকাশ করলাম না কিছু। চুপ করে সিটে হেলান দিয়ে বসে রইলাম স্রেফ। এই মেয়ে ঠিক কতটা নিকৃষ্ট মানসিকতা নিয়ে থাকতে পারে তার পুরোটাই দেখতে চাই আজ। তবে সেই সুযোগটুকু কপালে জুটল না আর। নিবিড় ভাইয়া হঠাৎ ভাবমূর্তি পরিবর্তন করে ফেললেন যেন। গম্ভীর গলায় বললেন, যে কাউকে নিজের মনমতো কথা সাজিয়ে বলে ফেলার মতো ভুল নেক্সট টাইম করিও না যারা। ফিউচারে না হোক তোমায় অন্যদের থেকে এসব স্ল্যাং শুনতে হলো। হোয়াট এভার, রাখছি। আজ আর কল করার সাহস করো না। মুহূর্তেই ফোনের লাইন কেটে উত্তপ্ত শ্বাস ফেললেন উনি। রক্তচক্ষু দুটো গরম করে আমার দিকে তাকিয়েই ধমক মেরে বললেন, এন্ড ইউ স্টুপিড, জাস্ট স্টে উইথিন ইউর লিমিটস। শুধুমাত্র অগ্নির বোন বলে এতক্ষণ যাবৎ টলারেট করছি তোমায়। নয়তো। পুরো বাক্যটা শেষ না করেই সিটে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বুঝো নিলেন উনি। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করবার কঠিন পরীক্ষায় নাম যোগ করলেন। ভয় কুকড়ে কিছুক্ষণ থম মেরে রইলাম আমি। অস্থির মনটা ভয় চুপসে গেলেও ব্যাকুল হয়ে পড়ল পুরো বাক্যটা শুনবার আগ্রহে। সীমার মধ্যে না থাকলে কি করবেন উনি?
কাচ্চি বিরিয়ানির মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন নাকি? ক্যাফের লাস্ট সারির 2 নম্বর টেবিলটাকে ঘিরে বসে আছে তিনটে প্রাণ। এসির হিমশীতলায় ঠান্ডা শ্বাসপ্রশ্বাস উঠানামার কার্যক্রম চলার কথা ছিল সকলের। তবু তাদের মাঝে দুজনের বুকে উত্তপ্ত অনুভূতি, যার দরুন তপ্ত শ্বাসের আনাগোনা চলছে নীরবেই। কফির মগে চুমুক দিতে দিতেই মিষ্টি হাসল নিত্য। দু গালের একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ছোট্ট করে গর্তের সৃষ্টি হল, যেন অগ্নিমুগ্ধ চোখে তাকিয়ে রইল। কানের পিঠে চুল গুজে নিত্য বলল, আপনাদের সাথে তো ভালো করে পরিচয়টাই হল না। আপনারা কোথায় থাকেন? স্টাডি করছেন কোথায়? নিত্যর প্রশ্নটা কান অবধি পৌঁছালই না অগ্নির। শুধু নজরে এলো মেয়েটার হেসে হেসে ঠোঁটের নাড়াচাড়া, সময়ে সময়ে চোখের পলক ফেলা, খোলা চুলগুলো কানের পিঠে ঠেলে দেওয়া। প্রশ্নের মাঝে মস্তিষ্ক অচল হয়ে পড়ায় উত্তর দেওয়া হয়ে উঠল না আর। হঠাৎ করেই অগ্নির মনে হল শুধু ঠোঁটই নয়, বরং চোখের পাতা, ভ্রু, গাল সব মিলিয়ে পুরো মুখটাই হাসছে মেয়েটার। অগ্নির নীরবতায় ঠেলে রুশোই জবাব দিল প্রথম, আমরা সদরের কাছেই আছি। ব্রো রুয়েটে মাস্টার্স করছে আর আমি বিবিএ শেষে লেজ গুটিয়ে বসে আছি। বুমবার কোম্পানিতে জয়েন করতে ঠেলছে মাম্মি। সরি, বুম্বা কে বুঝলাম না। অগ্নির ভ্রম কাটল রুশোর জিহব কাটায়। সচেতন চোখে তাকিয়ে ব্যাপারটা আন্দাজে এনে বলল, অ্যাকচুয়ালি ওর আব্বুকে বুম্বা বলে ডাকে। নিত্য কিছুক্ষণ অবাক চোখে চেয়ে বুম্বা শব্দ তার নিজ মনেই আওড়াল কয়েকবার। পুরো মস্তিষ্কের ডিকশনারি ঘেটে ও কোনো বিশেষ অর্থের উন্মেষ ঘটাতে না পেরে হতাশ হয়ে ঠোঁট উল্টাতে হল তাকে। অগ্নি আবারও বলল, বুম্বার কোনো মিনিং নেই মিস নিত্য। ও ভীষণ আহ্লাদী একটা ছেলে, যাচ্ছে তাই নাম দিয়ে বসেছে এই। বিনিময়ে আবারও হাসল নিত্য। সাথে অগ্নির চোখে এক অদ্ভুত এক মায়ার আবির্ভাব হল আবারও। নিত্য সেই মায়াভরা চোখে একরাশ তৃষ্ণা নিয়ে তাকাল। কেন যেন বড্ড আপন বলে মনে হয় তার ছেলেটাকে। কি সুন্দর করে তাকায়, পলক ঝাপটায়, চমৎকার করে হাসে, থেকে থেকে আবার ভ্রু কুচকায়। নিত্য নিজের অবুঝ মনকে বুঝো দেয়। মন তবু বিপরীতেই চলে, অথচ সাক্ষাৎ শুধুমাত্র দুদিনের। রুয়েটেই মাস্টার্স করছেন, বাহ! আপনার ধৈর্যের তারিফ না করে পারলাম না। আমি আবার এসব ইঞ্জিনিয়ারিং এ নেই, মেডিকেলে পড়ছি। হাবিজাবি গিলতে গিলতেই কাটছে সময়ে। রুশো হঠাৎ করেই বলে বসল, তার মানে তুমি মেডিকেল পাশ করে বেরিয়ে মানুষের কলিজা কাটবা? রুশোর উদ্ভট মার্কা প্রশ্নে ফিক করে হেসে ফেলতে বাধ্য হল নিত্য। পাশ থেকে তুমুল গতিতে মাথায় চাটি পড়ল রুশোর। অগ্নির চোখে মুখে সামান্য বিরক্তির ভাব। ভাইটা যে কবে ঠিকঠাক কথা বলা শিখবে এই ভেবেই দিনরাত এক করে ফেলতে হয় তাকে। নিত্য প্রত্যুত্তরে কিছু একটা বলতো, তার পূর্বেই টেবিলে রাখা ফোনটা শব্দ করে বেজে উঠল তার। বাবা ফোন করছে। সাথে রিংটোনে বাজছে কোনো এক গানের মাঝপথের দুটো লাইন, বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে তাই। অর্থহীন সবই যে প্রেম লাগে। অগ্নি আচমকাই চোখ বড় বড় করে চমকে উঠল ভীষণ। রুশোর চোখে মুখেও ফুটে উঠল ভিন্ন রকম ভাব। মাঝ থেকে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই ফোন রিসিভ করে কানে ধরল নিত্য।
ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আব্বু বলো। বাবা মেয়ের ফোনালাপের বিপরীতে অগ্নির আরও কাছে পাশ ঘেঁষে লেগে বসল রুশো। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ও মাই গড, এত দেখি তোমার রিয়েল পাংখা লাগে ব্রো। মুহূর্তেই চিমটি খেয়ে মুখটাকে বাংলার 5 বানাতে হলো তাকে। অগ্নি চোখের তীক্ষ্ণ ইশারায় মুখে অদৃশ্য তালা লাগাতে বলল তার। বড় ভাইয়ের আদেশ মেনে চলা বাধ্যগত ছোট ভাইয়ের ন্যায় রুশো থম মেরে রইল। ঠোঁট ফুলিয়ে সন্দিহান চোখ ঘুরে ফিরে বেড়াল দুটো তৃষ্ণার্ত মানবের শিথিলতায়। আচ্ছা আব্বু, আমি মনসুর চাচাকে বলে রাখব। রাখছি, আল্লাহ হাফেজ। ফোনের লাইন কেটে ঘাড় ঘুরিয়ে সোজাসুজি দৃষ্টি নিক্ষেপ করল নিত্য। অগ্নিরুষর কফির কাপে এখনো অর্ধেকের বেশি কফি পড়ে থাকতে দেখে বিস্মিত হল। জিজ্ঞাসুক কণ্ঠে বলল, এমা, আপনারা কফিটা শেষ করেননি কেন এখনো? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নিত্যর কথায় ভ্রম কাটল দুজনার। তাড়াহুড়ো করে দুজনেই কফির মগে চুমুক বসাল। যেন কফি নয়, ঠান্ডা শরবত ঢকঢক করে পান করে মুহূর্তেই মগ দুটো খালি করে টেবিলে রাখল তারা। নিত্য আরেক দফা অবাক হয়ে ড্যাবড্যাব করে তাকাল। বিস্ময় বলল, একেবারে সবটুকু খেলেন কি করে? অগ্নি রুশো বুঝল, বিপাকে পড়ে প্রেস্টিজের ইনস্ট্যান্ট ফালুদা বানিয়ে ফেলেছে তারা। পরিস্থিতির সামাল দিতে অগ্নিই বলল প্রথম, কফি তো ঠান্ডা হয়ে গেছে তাই আর কি খেয়ে ফেললাম, তাই না রুশো? ইয়াহ ইয়াহ, ইটস টু মাচ কোল্ড। মাথা নাড়িয়ে বলল রুশো। অগ্নি আর চোখে তাকিয়ে গরম চাহনি নিক্ষেপ করল ক্ষণিকের জন্য। এই গাধাটা যে কেন সবকিছু একটু বাড়িয়েই বলে তার উত্তর আজও ধোঁয়াশা। নিত্য বোকা বনে কপালে ভাঁজ ফেলে জোরপূর্বক হাসল। রুশো জিহব কেটে সামান্য নড়েচড়ে বসল। মাথায় কিলবিল করে কিউরিওসিটি ঘুরছে তার। সে কি সরাসরি জিজ্ঞেস করবে নাকি বিনিময়ে মাথায় জোরে সরে গাঁটটা খেতে হবে আবারও? ধ্যাত, তার থেকে ইনডাইরেক্টলি আশকো করাই ভালো। ভাবনার ফোন কেটে রুশো আগ্রহী চোখে চেয়ে বলল, ভালো কথা ভাই মিন আপু, রিংটোনের গানটা কার কভার করা? রিয়েলি নাইস ভয়েজ। নিত্যর চোখমুখ হঠাৎ করেই খুশিতে চিকচিক করে উঠল। তুমুল উৎসাহ বিয়ে ঝুঁকে পড়ল সে। যেন প্রশ্নের জবাব খানা জানার থেকে বলার আগ্রহ তারই শতভাগ। আপনারও ভালো লেগেছে ভাইয়া? এটা আজের কভার করা গান। উফ, আমি যে কোনো ভাষায় প্রকাশ করব ভেবে পাই না। কারো গানের গলা এত সুইট হয় কি করে? ইচ্ছে তো করে টুপ করে ভয়েজটাকেই খেয়ে নেই। অগ্নি বিষম খেয়ে ফেলল মুহূর্তেই। শুকনো কাশিটা পুরো গলা থেকে উঠে এসে নাকে মুখে তোলপাড় শুরু করেছে তার। নিত্য তাড়াহুড়ো করে গ্লাসে পানি ঢালল। পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিতেই অগ্নি ঢকঢক করে পুরো গ্লাস খালি করে আরও 2-3 বার কাশল। লম্বা একটা দম নিয়ে নিজেকে শান্ত করল অনেকটাই। পাশ থেকে চিন্তিত গলায় রুশো বলল, ব্রো, আর ইউ ওকে? অগ্নি পলক ঝাপটে বলল, ইয়াহ, ঠিক আছি আমি। বাট ভাইয়া, আপনি হঠাৎ বিষম খেলেন কি করে? কেউ নিশ্চয় আপনাকে মিস করছে। নিত্যর দুষ্টু হেসে বলা কথাটার বিপরীতে অগ্নি বিড়বিড় করে বলল, ওরে গাধি, নিজেই আমার ভয়েজ গিলে খেতে চেয়ে ভয় দেখালি, এখন আবার আদিক খেতা। কিছু বললেন ভাইয়া? অগ্নি চমকে দাঁত দিয়ে জিহব কাটল।
মনে মনে আওড়ানো কথাটা এভাবে মুখ ফসকে বেরিয়ে যাবে ভাবেনি। তবু অনিশ্চিত আশায় মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না না, তেমন কিছু বলিনি। নিত্য হাসল। অগ্নির স্বস্তি ভরা শ্বাস ফেলার সাক্ষী হয়ে হঠাৎ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। বিশেষ কিছু একটা মনে পড়ায় ভঙ্গিমায় বলে উঠল, এই ওয়েট ওয়েট, আপনি আরেকবার কিছু বলুন তো। কি বলবো? বোকা বোকা ফেস বানিয়ে বলল অগ্নি। রুশো জিজ্ঞাসুক চোখে তাকাল। নিত্য কপালের ভাঁজখানি আরো জোরালো বানিয়ে বলল, বলে ফেলেছেন, আর বলতে হবে না। এবার বুঝলাম আপনার ভয়েসটা কেন আমার এতটা পরিচিত বলে মনে হচ্ছিল। ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকালো রুশো অগ্নি। মনে মনে আওড়াল, যা শালা, ধরে ফেলল নাকি। শুকনো ঢোক গিলে নিয়ে আবারও সামনে তাকাতেই নিত্য বলল, ফাইনালি আই গট ইট। ওয়াও, আই জাস্ট কান্ট বিলিভ দিস। আজ এর ভয়েজের সাথে আপনার ভয়েজ এতটা সিমিলার। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে। কি জানি কি মহালগ্নে নে নে নে। চাঁদ উঠেছিল গগনে নে এ। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। পাশের সারির ২ নং সিটে বসা ৩টে ছেলে সমসুরে উদ্ভট এক গান গেয়ে চলেছে সেই কখন থেকে। সাথে মুখ দিয়ে কি সব এ আ উ শব্দ করে চলেছে। তাদের মাঝে একজনের হাতে গিটার, আরেকজনের হাতে মাঝারি সাইজের তবলা। ব্যাপারটায় ছোটখাটো বিষম খাবার উপক্রম দাঁড়িয়েছে আমার। মাথাটা কেমন যেন ভনভন করছে। কি অদ্ভুত। গিটার যদিও ঠিক ছিল, তাই বলে ব্যাগে করে কেউ তবলা আনে? হা। তার ওপর ছেলেগুলোর আবলতাবল শোরগোলে যুক্ত হয়েছে রাত্রিও। দাঁত তো নয়, যেন আস্ত কোদাল কেলিয়ে চলেছে সে। রাত্রির এমন বেপরোয়া ভাব বিন্দুমাত্রও পছন্দ হচ্ছে না আমার। নারিকেল ফাটানোর বদলে রাত্রির মাথা ফাটিয়ে মগজ ভুনা করে খেতে ইচ্ছে হচ্ছে বর্তমান। নিবিড় ভাইয়া বেশ স্বাভাবিক ভঙ্গিতেই রয়েছেন আজ। আশেপাশে চলা হইচই এ বিশেষ পাত্তা না দিয়ে দায়সারা ভাব নিয়ে দুহাত ভাঁজ করে বসে আছেন। আর কি বা বলবে মানুষটা? এই ৩ দিন ট্যুরে স্টুডেন্টরা নিজেদের মতো আনন্দ করবে, তাই স্বাভাবিক। শুধু স্বাভাবিক নেই আমার মন মেজাজ। কিচ্ছুটি ভালো লাগছে না, সবকিছু কেমন যেন গোলেমেলে একাকার হয়ে চলছে। আরও কিছুক্ষণ বাকিদের জাম্পিং ঝাপাং টাইপ নাচগান দেখে নিয়ে জানালার বাহিরে দৃষ্টি নিবন্ধন করলাম আমি। চট করেই খেয়াল হলো আমাদের বর্তমান অবস্থান পাকশি। সামান্য কিছু দূরত্বেই পাকশি হার্ডিঞ্জ ব্রিজ। চকচকে চোখ দুটোয় একরাশ আগ্রহ নিয়ে জানালার একেবারে কোল ঘেঁষে বসলাম আমি। মাথাটা হালকা একটু বের করে ব্রিজের অবস্থান জানবার চেষ্টা চালালাম। ভাগ্য ভালো, খুব বেশি দূর দৃষ্টি ফেলতে হলো না, একদম নিকটেই আবিষ্কার করলাম হার্ডিঞ্জ ব্রিজ। উৎফুল্ল চিত্তে মাথাটা আরও একটু বাহিরে বের করলাম। বহুদিনের ইচ্ছে আমার, খুব কাছ থেকে ব্রিজের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করার। তবে সেই বিন্দু পরিমাণ সৌভাগ্যটুকুও কপালে সইল না আমার। পাশ থেকে তুমুল হারে এক ঝটকায় টেনে আমায় ভেতরে এনে স্থির করল কেউ। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে চোখ পিটপিট করে তাকালাম আমি। নিবিড় ভাইয়া আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে রক্তিম চোখে চেয়ে রয়েছেন। মতিগতি একেবারেই সুবিধের ঠেকেছে না উনার। যেন তেন ধমক নয়,
সুউচ্চ পাহাড়ের সমান ধমক কপালে লেখা ছিল ধরে নিয়েই চোখ মুখ কুচকালাম। কর্কশ গলায় কানে ভেসে এলো, পাগল দেখেছি বাট তোমার মতো এতটা মাথামোটা স্টুপিড আজ পর্যন্ত নজরে পড়েনি আমার। ইডিয়ট, বাহিরে মাথা বের করেছিলে কেন তুমি? ভয় জর্শর আমি চোখ খিচে বন্ধ করে ঘাড় ঘুরিয়ে এক চোখ খুলে তাকালাম। সা সা করে পিছন দিকে ছুটছে লালরঙা হার্ডিঞ্জ ব্রিজ। জানালা থেকে এক হাত মতো দূরত্বে রয়েছে তার দেয়াল। মাথা বের করলে বাহুবালির মতো মাথা কেটে ফেলত না নিশ্চয়। তবে এত ওভার রিয়াকশন দেখাচ্ছে কেন মানুষটা? শত ভেবেও উত্তর পেলাম না। ওপাশ থেকে আবারও চিৎকার এলো কানে, হেই ইউ, চুপ করে আছো কেন? জবাব দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছ না? আর পাবেই বা কি করে? মাথায় তো কমন সেন্সের ছিটেফোঁটাও নেই তোমার। এখন যদি তোমার বোকার মতো কাজকারবারে মাথা কেটে মরতে তখন কি হতো? আঙুল তো আমার ওপরই উঠত। পাশে বসে থাকা অবস্থায় মেয়েটা কিভাবে এই কাণ্ড বাঁধিয়ে ফেলল? এমনটাই তো প্রশ্ন তুলত সবাই। আর তোমার ভাইয়েরা? ওরা যে কতটা আশা নিয়ে আমায় তোমার দেখভালে নজর রাখতে বলেছে সেদিকে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ আছে তোমার? নেই তো। শুধু পারো তো ভুলভাল কাজকর্ম করে অন্যদের বিরক্ত করে মারতে। ডাফার। নিবিড় ভাইয়া মাত্রাতিরিক্ত ক্ষেপে গিয়েছেন। এতক্ষণে সকলের অবাক দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে পড়েছি আমিও। এই মানুষটাকে সবাই এতটাই ভয় পায় যে হঠাৎ করেই হইচই মুখরিত বগিটা থমথমে পরিবেশ সৃষ্টি করে চুপসে রইল। রাত্রি পরিস্থিতি ভয়ানক টের পেয়ে এক ছুটে সিট ছেড়ে এলো। ভয়ার্ত গলায় নিবিড় ভাইয়ার উদ্দেশ্যে বলল, ভাইয়া কি হয়েছে? এভাবে রাগারাগি করছেন কেন? ও কি আবারও কিছু করেছে? এই অনন্যা আবার কি ঘটালি তুই? আমি থতমত খেয়ে কিছু বলার বদলে হেঁচকি তুলে বসলাম। গলাটা লাফিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি করল পাশাপাশি। মুখ ফুটে সরি শব্দটা উচ্চারণ করব ভেবেও শুধুমাত্র বলতেই হেঁচকি এসে ধাক্কা দিল গলায়। কথাটা গলাতেই আটকে গিয়ে মিনমিনে বিকৃত এক শব্দ করে বসলাম আমি। আশেপাশের মেয়েগুলো পারে না গলা ফাটিয়ে হাসির রোল ছড়িয়ে ফেলে। শুধুমাত্র বিলাইটার ভয়ে মুখ টিপে হাসছে তারা বর্তমান। নিবিড় ভাইয়া নিজের রাগটাকে কন্ট্রোল করতে দুহাতে মাথা চেপে ধরে ঝুঁকে বসলেন। শান্ত হলেও গম্ভীর গলায় বললেন, এটাকে আমার চোখের সামনে থেকে দূর করো, যখন তখন অঘটন ঘটিয়ে ফেলবে। এর দায়ভার আমি নেব না, মাইন্ড ইট। মেজাজটা এবার আমারও চটে গেল ভীষণ। সিট ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে বড় বড় ধাপ ফেলে বেরিয়ে এলাম আমি। উঁচু গলায় বলতে নিলাম, আপনার সিটে বসার আমার কোনো শখ জাগে? এটুকু বলতেই মরার হেঁচকি আবারও এসে ধাক্কা মারল জায়গা মতো। কেঁপে উঠে এক হাতে মুখ চেপে ধরলাম আমি। রাত্রির চোখে মুখে ভয়ানক অসহায়ত্ব। কোনো দিকে এগোবে এই নিয়ে বেজায় মনটা আটকে পড়েছে তার। চারিপাশে ছেলেমেয়েদের হাসাহাসিতে ভ্রুক্ষেপ না দেখিয়ে আগের সিটে এসে সেই ঢঙ্গি মেয়েটার পাশ ঘেঁষেই বসলাম আমি। মেয়েটা খানিক ইতস্তত বোধ করলেও মুখে কিছু বলল না। মাফ করবেন ভাইয়া, এই মেয়েটা যে কি করে না, ধ্যাত। ভয়ের বশীভূত হয়ে এটুকু বলে রাত্রিও ছুটে এসে বসল আমার পাশে। পানির পট এগিয়ে দিয়ে হাতে থাকা ঘড়িটাকে পরখ করে কিছু একটা ভাবল। চিন্তিত গলায় বলল, আরও 4.5 ঘন্টা মতো এই সিটে থাকতে পারবি তুই? রাত্রির প্রশ্নে মাথায় দুষ্টু বুদ্ধি এলো হঠাৎ।
গালে টাইডলি একটা পাপ্পি বসিয়ে দেওয়ার প্রবল বাসনা জাগল। তবে সেদিকে আপাতত পাত্তা না দিয়ে হঠাৎ করেই দুহাতে মুখ চেপে ধরলাম আমি। ভাবখানা এমন ধরলাম যেন মুহূর্তেই উল্টি প্রসেস অন হয়ে পড়বে আমার। মেয়েটা হঠাৎ করেই ভয় চোখ দুটো বড় বড় করে ফেলল। এক লাফ মেরে উঠে পড়ে সোজা রাত্রির ওপর পাশে গিয়ে চোখ মুখ ঢেকে ফেলল। নাক সিটকে বলল, ইয়াক। সুযোগ বুঝে একদম জানালার পাশে গিয়ে মাথাটা সামান্য বের করে ফিক করে হেসে ফেললাম আমি। বমি করার ভান ধরে কিছুক্ষণ উবু হয়ে রইলাম। ব্যাস, মনে মনে এখন আমারে আর পায় ক্যাডা বলে নিজের অবস্থান পাকাপোক্ত করার যুদ্ধে বিজয়ীর আসন গ্রহণ করলাম। ঈশ্বর, সেই আইডিয়াটা আর কিছুক্ষণ আগে এলে কি এমন ক্ষতি হতো? থাবড়া থুবড়া বিলাইডার পাশে তো আর বসতে হতো না। হায় রে অনন্যা, রাত হয়তো 11 বেজে কিছু মিনিট হয়েছে পার। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মিটমিটে জোনাকির আলো ডিপডিপ করে জ্বলছে জানালার ওপারে। মাথার ওপর ভো ভো করে ঘুরছে ফ্যান। 3টে পাখা গণনা করা দায় তার। ট্রেন কিছু সময় লেট করাই ঠিক 8:30 নাগাদ খুলনা স্টেশনে পৌঁছেছিলাম আমরা। পুরো রাস্তা নিজের সুইট কিউট ড্রেস বাঁচাতে রাত্রি পাশেই চোখমুখ কুঁচকে এসেছিল মেয়েটি। আমিও ছিলাম একদম ফুরফুরে মেজাজে। কি সুন্দর ওসাম একটা বুদ্ধি বের করে বুকভরে শ্বাস নিতে নিতেই পৌঁছলাম। পথে ভাইয়া, আম্মু আব্বু কল করেছিল বার কয়েক। জানিয়েছিলাম একদম ফিটফাট আছি আমি। স্টেশন থেকে স্টুডেন্টস প্রফেসরেরা মিলে উঠেছি বুক করে রাখা হোটেলটায়। সব মিলিয়ে প্রতিটি রুমে 2 জন থেকে শুরু সর্বোচ্চ 3 জন পর্যন্ত জায়গা নিয়েছে। আমি রাত্রি 209 নম্বর রুমটায় গেড়েছি বাস। আশেপাশে কে কোথায় আছে তোয়াক্কা করিনি জানার। শীত শীত ভাবছিল যদিও, তবু একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিনার করে রুমে ফিরেছি। ডিনারে ছিল মাছ, মুরগির মাংস আর ভাত। মাছটা বরাবরই চোখের বিষ টাইপ বোধ করি আমি। সেহেতু মুরগির মাংস দিয়েই পেট ঠান্ডা করেছি স্রেফ। চারিদিকে পিনপতন নীরবতা। 6 ঘন্টার লং জার্নির পর সকলেই যে যার মতো ঘুমে কাত হয়ে পাড়ি দিয়েছে স্বপ্নের ঠিকানায়। কথা আছে কাল একদম ভোরের আলো ফোটা মাত্রই সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা। এদিকে রাত্রিও ঘুম পাড়ানি মাসিপিসির বসে বশীভূত হয়েছে 1.5 ঘন্টা মতো। অথচ নির্ঘুম আমি। ঘুমের ছিটেফোঁটাও এসে চোখে ধরা দিচ্ছে না আমার। বিরক্তিটা ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে উপরে। ধুর, এভাবে কি থাকা যায়? তার থেকে বরং একটু বাহির থেকে হেঁটে আসি, মনটাও একটু হালকা হবে। অপরিচিত ঘরে একদম স্বস্তি মিলছে না আমার। হোটেলটা বেশ পছন্দ হলো এখানকার সার্ভিসের জন্য। সেরকম নামিদামি না হলেও ভীষণ সৌজন্য বজায় রেখে সার্ভিস দেয় হোটেল কর্তৃপক্ষ। সাথে আরও একটা জিনিস দারুণ লেগেছে আমার। রুমগুলোর একদম সর্ববামের অবস্থানে বেলকনির মতো ফাঁকা জায়গা রেখেছে তারা। একজন হোটেল বয়কে জিজ্ঞেস করেছিলাম এখানে ছাদে ওঠার কোনো পারমিশন পাওয়া যাবে কিনা, তবে আশাজনক কোনো উত্তর মেলেনি। হোটেল বয় হয়তো বুঝল আমার অস্বস্তিটা। বেলকনির দিকটা দেখিয়ে দিয়ে বলল কিছু সময় থেকে জলদি করে ফিরতে। আমিও ঘাড় কাত করে হাঁটা ধরলাম সেই পানেই। পুরো হোটেল জুড়ে ঝকমকে আলোর বিচরণ হলেও এদিকটায় আলো পৌঁছয় না একদম। তবু ভয় নেই, পাহারাদার তো আছেই। অন্ধকারে বেলকানির রেলিং ধরে দাঁড়াতেই হঠাৎ নাকে ঠেকল চেনা কোনো গন্ধ।
গন্ধটা এর আগেও পেয়েছি আমি, কিন্তু কোথায় পেয়েছি মনে করতে কষ্ট হচ্ছে ভীষণ। আমি পলক ফেলে এদিক ওদিক তাকালাম। হঠাৎ চোখ আটকালো গায়ে হোয়াইট টি শার্ট জড়িয়ে রাখা মানুষটার ওপর। ওহ নো, নিবিড় ভাইয়া। উনি এখানে কি করছেন? রেলিং এর ওপর কেউ বসে থাকে নাকি? যাই হোক, আমায় দেখলেই আবার ধমক মেরে ঘরে পাঠাবেন নির্ঘাত। তার চেয়ে বরং আমি আগেভাগেই মানে কেটে পড়ি। ভাবনা মতোই পা টিপে টিপে 2 ধাপ এগোলাম আমি। তবু হঠাৎ অন্য কথা বলে উঠল মন। আনমনেই আবারও উনার দিকে মুখ করে ঘুরলাম। নিঃশব্দে মানুষটার পেছনে গিয়ে দাঁড়ালাম আগ্রহী চোখে। নিবিড় ভাইয়া একদৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছেন। চোখ দুটো চিকচিক করছে উনার। অন্ধকার হলেও চাঁদের ম্লান আলোয় দৃশ্যমান সেই চোখ দুটো হঠাৎ করেই বুকের ভেতর চিনচিনে অনুভূতি জাগ্রত করল আমার। অশান্ত মন নিজ থেকেই আওড়ে বসল। মানুষটার শুষ্ক চোখে জলেরা বাসা বেঁধেছে কেন হঠাৎ? চলবে।